সুপ্রিয় শিক্ষার্থীরা, ব্যবহারিক ক্লাসে আজকে আমরা দেখব মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের একেবারে সাধারণ কিছু ব্যবহার। বিষয়গত ধারণাসমূহকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। এক, একটি নতুন ফাইল ওপেন করা। দুই, যে ফাইলটি খোলা হলো তাতে বিভিন্ন কাজ করা। এবং তিন, ফাইলটি সেভ করা, যাতে পরবর্তীতে আবার আমরা ফাইলটিকে ব্যবহার করতে পারি। একটি নতুন ফাইল তিনভাবে ওপেন করা যায়। টাস্কবারে যদি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের আইকনটি থেকে থাকে, তাহলে আমরা এভাবে এখানে একটি লেফট ক্লিক করব। তাতে করে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের যে পেজ, অর্থাৎ একে আমরা স্লাইড বলে থাকি, সেটা পেয়ে গেলাম। আমি কেটে দিচ্ছি পেজটি। এছাড়াও আমরা যদি টাস্কবারের সার্চ অপশনে যে টাইপ করি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রো লেখার সাথে সাথেই আমাকে বিভিন্ন অপশন দিয়ে দিয়েছে। তো আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে যদি ক্লিক করি, তাহলেও আমরা পাওয়ার পয়েন্টের স্লাইড বা ওপেনিং পেজে আমরা আসতে পারবো। আমি একেও কেটে দিচ্ছি। আমরা যদি ডেস্কটপে রাইট বাটনে একটি ক্লিক করি এবং নিউ অপশন থেকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আমরা খুঁজে বের করব, এই যে এখানে আছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। আমরা ডাবল ক্লিক করলে আমাদের পেজ বা স্লাইড ওপেন হবে। তো আমরা দেখলাম যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের যে ফাইল খোলার নিয়ম, এখানে আমরা তিনটি নিয়মেই দেখলাম। তো এই তিন নিয়মের যে কোনো একভাবে তোমরা ফাইলটি ওপেন করতে পারো। তো কাজের সুবিধার্থে আমি টাস্কবারে একটা ক্লিক করে পাওয়ার পয়েন্টের এই পেজটি পেলাম। তো এই স্লাইডে আমরা দুটি শেপ দেখতে পাচ্ছি। তো আমাদের আসলে দুটি শেপেও কাজ করতে পারি, বা আমরা একটি শেপেও কাজ করতে পারি। তো যে শেপটি আমরা রাখলাম সেটাকে আমরা ফুল পেজের সাথে অ্যাডজাস্ট করে দেব। আমি এভাবে কাজ করি, এতে আমার কিছুটা স্বাচ্ছন্দ্য বোধ হয়। তো এরকম কোনো বাগ আসলে আমরা বাগটিকে কেটে দিব। তো আমরা ফুল পেজের সাথে যখন এই শেপটিকে অ্যাডজাস্ট করে নিব, তখন আমাদের আই ভিশনের জন্য এটা খুব সুথিং হবে, আমার কাছে যেটা মনে হয়। তো এখন আমরা দেখব এই ফাইলের উপর আমরা নানান রকম কাজ করতে পারবো। যেমন আমরা যদি প্রাথমিকভাবে পিপিটি এর জন্য যা যা প্রয়োজন, আমরা এখন ফাইল মেনু বার, টুল বার, এগুলো থেকে এই কাজগুলো আমরা করে নিব। তবে ভালো কথা, তোমাদের অনেকেরই হয়তো কনফিউশন থাকতে পারে কোন বারের কি নাম তা নিয়ে। তো তোমাদের জ্ঞাতার্থে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। এখানে একদম নিচে যে বারটা থাকে এটাকে বলা হয় টাস্ক বার। আর আমরা আমাদের ওপেনিং পেজের একটু উপরের দিকে যাই, এখানে তিনটি স্তরে তিনটি বার আছে। একদম উপরে যেটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, অর্থাৎ প্রোগ্রামের নাম যেখানে লেখা থাকে, সেটাকে আমরা বলি টাইটেল বার। তার নিচে যে শব্দগুলো লেখা থাকে এটাকে আমরা বলি যেমন ইনসার্ট, ডিজাইন, অ্যানিমেশনস, এই বারটাকে আমরা বলি ফাইল মেনু বার। আর একেবারে নিচের দিকে যে দুটো স্তরে থাকে এটাকে আমরা বলি টুল বার। মূলত আমরা টুল বার এবং ফাইল মেনু বার থেকে আমাদের অপারেটিং কাজগুলো করে থাকবো। আর মিনিমাইজ, ম্যাক্সিমাইজ কিংবা ফাইলটি কেটে দেয়া এবং ফাইল নেম সম্বলিত যে বারটি থাকে সেটাকেই বলা হয় টাইটেল বার। তো এই চার রকমের বার সম্পর্কে ধারণা রাখাটা কিন্তু খুবই জরুরি, কেননা পরবর্তীতে যখন আমরা কোনো বিষয় নিয়ে আলোচনা করব, তখন দেখা যাবে যে আমি বারবার বলবো যে টুল বারে যেতে হবে, ফাইল মেনু বারে যেতে হবে, তখন যেন তোমাদের ভেতর কোনো কনফিউশন না থাকে, সেজন্য আমি এই বার সম্পর্কে তোমাদেরকে প্রাথমিক একটু ধারণা দিয়ে রাখলাম। এখন এখানে এটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের একটি স্লাইড বা একটি পেজ, ওপেনিং পেজ। তো আমরা সাধারণত মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে যখন কাজ করি আমাদের মাল্টিপল পেজের প্রয়োজন হয়। আহ, সাধারণত যে কোনো একটা প্রেজেন্টেশন তৈরি করতে আমাদের 10 থেকে 15টি পেজ লাগে। তো আমরা এখন দেখব আমরা পেজকে কিভাবে বৃদ্ধি করতে পারি, পেজের সংখ্যা কিভাবে আমরা বৃদ্ধি করতে পারি। তো এটাও মূলত তিন ভাবে করা যায়, খুব সহজ। প্রথমে আমি যদি এই পেজটাকে কপি করি, কপি এবং আমি পেস্ট করে দিব, এখন কন্ট্রোল ভি, কিংবা কপি করার পর এভাবে কপি করার পর আমি পেস্টও করতে পারি। পেস্ট পেস্ট করার দুটো নিয়ম, রাইট বাটনে ক্লিক করে পেস্ট করা যায়, আমি যেভাবে করলাম, কিংবা কন্ট্রোল ভি চেপেও পেস্ট করা যায়। এছাড়া নতুন পেজ আমরা আরেকভাবেও নিতে পারি। তোমরা দেখো কার্সরটা আমি নিয়ে গেলাম একদম পেজের শেষে। তো এখানে আমি রাইট বাটনে ক্লিক করব।
এই দেখো এখানে নিউ স্লাইড আছে, এখানে ক্লিক করলেও পেজ বেড়ে যাবে। এছাড়া আমরা যদি উপরের দিকে আসি এবং টুলবার, এখন দেখো তোমাদের বুঝতে খুব সহজ হবে যে টুলবার কোন জিনিস। টুলবার বললে আমার কার্সারটা এখানে চলে আসবে। এখানে যদি আমি নিউ স্লাইডে ক্লিক করি, যে কোনো একটা পেজ আমি ক্লিক করলাম, এখানে অনেক ধরনের ফরম্যাটের পেজ আছে, তো আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম। তো ওখান থেকে আমরা নিতে পারি। তাহলে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের পেজ 3 ভাবে পেতে পারি। আমি তোমাদেরকে হাতে কলমে সেটা দেখিয়ে দিলাম। এখন লেট ডু সামথিং, আমরা পাতাটাকে ক্লিক করলাম এবং চলো আমরা এখানে কিছু লিখি। আমরা লিখলাম ওয়েলকাম টু আওয়ার পিপিটি ওয়ার্ল্ড। পিপিটি মিনস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। তো আমরা এভাবে লিখলাম। তো লেখাটাকে আমরা যদি একটু নিচের দিকে নামাই, তো লেখাটার কালার কেমন যেন একটু গ্রে গ্রে লাগছে, এটা আমার কাছে ভালো লাগছে না। তো আমি কন্ট্রোল এ চেপে পুরো লেখাটা আমি সিলেক্ট করলাম এবং আমি এখন এটার কালারটাকে ব্ল্যাক করতে পারি। এই যে কালার অপশনে যে এটাকে ব্ল্যাক করা যায়, কিংবা তোমার পছন্দ মতো যে কোনো রং এখানে তুমি দিতে পারবে। এটাকে রেড করা যায়, এটাকে গ্রিন করা যায়। তো আমরা যেহেতু একদমই প্রাথমিক পর্যায়ে রয়েছি, আমরা এটাকে ব্ল্যাকই রাখবো এবং পরবর্তীতে আমরা কালার অপশন নিয়ে কথা বলবো। এই যে লেখাটা ওয়েলকাম টু আওয়ার পিপিটি ওয়ার্ল্ড, এটা আছে ক্যালিব্রি ফরম্যাটে, তবে আমরা অফিসিয়াল ফরম্যাট হিসেবে সাধারণত টাইম নিউজ রোমান ব্যবহার করি। তো সেজন্য আমরা এটা লেখাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা টাইমলি নিউ রোমান খুঁজে বের করব। তো আমরা দেখতে পাচ্ছি না, এখানে আমরা টাইপ করে ফেলি টাইম, এই চলে এসেছে টাইম নিউ রোমান। এটা হচ্ছে আমার মাইক্রোসফট ওয়ার্ডের ইংলিশ ভার্সনের অফিসিয়াল ফরম্যাট। তো আমরা এটাকে করলাম ওয়েলকাম টু আওয়ার পিপিটি ওয়ার্ল্ড। এক্সেলেন্ট। এখন এই লেখাটা আমার ইচ্ছে হলো আমি আরেকটু সাইজে বড় করব। তো আমি কোথায় যাব? এই যে এখানে ফন্ট আছে, আমি 32 ফন্টে আছে এটি, আমি একে 44 ফন্ট দিয়ে দিলাম। আমার দেখতে একটু সুবিধা হলো। এছাড়া আমি যদি চাই যে না, লেখাটা এরকম আছে আমার ভালো লাগছে না, আমি এটাকে একটু ইটালিক হরফে নিয়ে যাব, তাহলে এই যে এখানে আছে আমার ইটালিক ফরম্যাট। জাস্ট press a little bit and it is turned into italic format. Welcome to our PPT world. আমার ইচ্ছে হলো না, আমি একে একটু বোল্ড করব। পাশেই আছে বোল্ড অপশন, এটা বোল্ড হয়ে গেল। আমার কাছে মনে হলো না বোল্ড না, এটাকে আমি স্বাভাবিক রেখে অর্থাৎ ইটালিক ফর্ম থেকে নর্মাল ফর্মে নিয়ে আসলাম, এই করে দাগ দিলাম। তো এরকম বিভিন্ন প্রয়োজনে আমরা এই কাজগুলো করে থাকি। আমি প্রাথমিকভাবে তোমাদেরকে দেখাচ্ছি জিনিসগুলো। আমার মনে হলো যে আমি এই লেখাটিকে একদম আমার বাম সাইডে নিয়ে আসবো। তো এখান থেকে এই যে এখানে আছে টুলবারে আছে, এটা বামে চলে আসলো। আমার মনে হলো না এটা ডানে নিয়ে যাব, এটা ডানে চলে গেল। আবার আমার মনে হলো না এটা একদম মাঝ বরাবর থাকবে, তাহলে এই যে অ্যালাইনটা আমি মাঝ বরাবর দিয়ে দিব। তো এই হচ্ছে আমার বিভিন্ন ধরনের টাইপিং এর বিষয়। তো আমরা এখন টুলবার থেকে বিভিন্ন ধরনের কাজ দেখব। যেমন আমি টুলবার থেকে তোমাদেরকে বোল্ড, ইটালিক, আন্ডারস্কোর এই জিনিসগুলো দেখিয়েছি। তা আমরা যদি ফাইল মেনু বারে যাই, এখানে দেখবো আমরা হোম আছে, ইনসার্ট আছে, ডিজাইন আছে, অ্যানিমেশনস আছে, স্লাইড শো আছে, ভিউ আছে, বিভিন্ন ধরনের অপশন আছে। তো আমরা এক দুইটা অপশন একটু যাব, যে আমরা দেখবো। তো আমরা শুরুতেই দেখবো ইনসার্ট যে অপশনটা রয়েছে সেখানে। তো আমরা কোনো চিন্তা ভাবনার দরকার নেই, আমরা চলো ইনসার্টে ক্লিক করি। ইনসার্ট, এখন দেখো ইনসার্টে ক্লিক করলে আমার টুল বারে, ইনসার্টটা হচ্ছে আমার ফাইল মেনু বার, ফাইল মেনু বার থেকে আমি আসছি টুল বারে। তো টুল বারে আমি দেখতে পাচ্ছি টেবিল আছে, টেবিল, আমরা টেবিলে ক্লিক করি। এখানে বিভিন্ন ধরনের টেবিলের ফরম্যাট আছে। যেমন আমি যদি দেই এটা, তাহলে 1 2 3 4, 1 2 3 4, 4 রো 5 কলাম। আমি যদি একটু নিচে নামি, তাহলে 5 রো 5 কলাম। আমি যদি আরেকটু ডানে যাই, বামে যাই, আমি আমার পছন্দ মতো টেবিলের ফরম্যাট এখান থেকে নিতে পারবো। তারপরও আমার আহ, পছন্দ হলো না,
আমি যে কাস্টমাইজ টেবিল চাচ্ছি সেটা আহ, এখান থেকে আমি পেলাম না, তখন আমি ইনসার্ট টেবিলে যাব। দিলাম ইনসার্ট টেবিল। এখানে আছে নাম্বার অফ কলামস এবং নাম্বার অফ রোজ। আমার ইচ্ছা মতো কলাম এবং রোজ দিয়ে আমি আমার পছন্দের টেবিল এখানে তৈরি করে ফেলতে পারলাম। আমি লেখাটিকে আপাতত ডিলিট করে দিলাম। তো এভাবে আমরা টেবিল ক্রিয়েট করতে পারি। আমি আবার ইনসার্টে যাব, সেখানে আমি দেখব যে এখানে আমরা টেবিল ক্রিয়েট করেছি, টেবিলটাকে আপাতত আমাদের দরকার নেই। আমরা আমাদের ওপেনিং পেজটাকে একদম ক্লিয়ার করে রাখলাম। তা আমি যদি কোনো পিকচার আমার স্লাইড বা পেজের ভেতর যদি আমি কোনো পিকচার ইনক্লুড করতে চাই, তাহলে আমাকে পিকচারে যেতে হবে। তো সেখান থেকে আমার যেখানে পিকচার আছে, যেমন আমার ডেস্কটপে পিকচার আছে, আমি ডেস্কটপে যাব। এখানে লোটাস নামে একটা পিকচার আছে, ফুলের পিকচার। তো আমি সেটা ইনসার্ট করব। তো আমরা আমাদের স্লাইডে খুব সুন্দর একটা পিকচার ইনসার্ট করতে পারলাম। এরকম স্লাইডের উপরে নিচে বা ডানে বামে প্রয়োজন অনুযায়ী আমরা যে কোনো পিকচার অ্যাড করতে পারবো। তো এটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনকে খুব আকর্ষণীয় করার জন্য এই জিনিসটা অপরিহার্য। এছাড়া আমি দ্বিতীয় একটি স্লাইডে যাই, সেখানে আমি ইনসার্ট করলাম, আমি শেপ নিব। আমার ইচ্ছে হলো আমি রেক্টেঙ্গুলার শেপ নিতে পারি, এরকম। আমার ইচ্ছা হলো আমি ওভাল শেপ নিতে পারি, এরকম। তো এই জিনিসগুলো আমাদের বিভিন্ন সময় নানান রকম কাজে আসে। তো আমরা এখন এই যে রেক্টেঙ্গুলার শেপ বা ওভাল শেপ, এই শেপের উপর কাজ করতে পারি। এবং এই শেপের আমি যদি ভিউ অপশনে যাই, কিংবা আমি যদি হোম অপশনে যাই, আমি এই শেপটাকে ফিল করতে পারবো। যেমন আমার ইচ্ছে হলো আমি এই শেপটাকে সবুজ কালার দিব, আমার ইচ্ছে হলো আমি এই শেপটাকে রেড কালার দিব। তা এখন শেপের ভেতরের যে কালার সেটা হচ্ছে সবুজ, কিন্তু বাহিরের কালারটা অন্য রঙের। আমি চাচ্ছি এই কালারটা একই কালার দিব, যেন বোঝা না যায় যে শেপের বর্ডারটা যেন বোঝা না যায়। সেক্ষেত্রে আমি আউটলাইনের কালারটাও যদি একই করে দিই, তাহলে আমরা চমৎকার একটি রেক্টেঙ্গল দেখতে পাচ্ছি, যেখানে শেপের ভেতরের কালার এবং বাহিরের কালার সেম। এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। আমি ওভালের ক্ষেত্রেও একই কাজ করব, আউটলাইনে যে আমি সেম কালার দিয়ে দিব, তাহলে কত আকর্ষণীয় দেখা যাচ্ছে। তো এই শেপ গুলো দিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাজ করে থাকি। তো আমি আরেকটা পেজে যাব, সেখানে আমি অন্য একটি কাজ করব। সেটা হচ্ছে আমরা দেখব যে ডিজাইন, এখানে ডিজাইন নামে একটি অপশন আছে। এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে, আমরা এগুলো চুজ করতে পারি। কিংবা আমাদের এটা হতে পারে, তোমাদের যেই ডিজাইনটি পছন্দ এখান থেকে নিতে পারো। কিংবা আমরা যদি মনে করি যে না, এখানকার ডিজাইনগুলো আমার জন্য সাফিসিয়েন্ট নয়, আমি আমার মতো করে ডিজাইন তৈরি করব, সেটাও কিন্তু খুব সহজে সম্ভব। দেখো তোমরা, ব্যাকগ্রাউন্ড স্টাইল, আমরা যদি এই ফরম্যাটে আসি, এটা দিলে এরকম, এটা দিলে এই কালার, এটা দিলে এরকম, আমরা কালার চুজ করতে পারি এবং বিভিন্ন ধরনের কালার আমরা এখান থেকে ইনপুট হিসেবে নিতে পারি। এছাড়াও আমরা যদি ভিন্ন একটা কাজ করি, ব্যাকগ্রাউন্ড স্টাইল, ব্যাকগ্রাউন্ড, ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, এই ফরম্যাট ব্যাকগ্রাউন্ড থেকে আমি আমার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবো। যেমন আমার পছন্দের ব্যাকগ্রাউন্ড যদি আমি তৈরি করতে চাই, সেক্ষেত্রে পিকচার ও টেক্সচার ফিলে আমাকে আসতে হবে এবং আমার পছন্দের ব্যাকগ্রাউন্ড যেখানে আছে আমি সেখানে যাব। তো এটা একটা বাই ডিফল্ট ব্যাকগ্রাউন্ড, আমরা এটা রাখবো না। আমরা যাব আমাদের পছন্দের ব্যাকগ্রাউন্ডে। তাহলে আমাকে ফাইলে যেতে হবে, গেলাম। যেখানে আমার আহ, পছন্দের ছবি আছে আমি সেখানে যাব। ডেস্কটপে আমি জানি আমার একটি ছবি আছে, তো আমি এটাকে নিলাম, সিলেক্ট করে আমি এটাকে ইনসার্ট করে দিলাম। তো এখন মজার ব্যাপার হচ্ছে, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের ভেতর ইনসার্টেড হয়ে গেছে। এটা আলাদা কোনো ছবি না, এটা হচ্ছে ব্যাক এন্ডে আমাকে একটা ডিজাইন প্রোভাইড করলো। যেমন আমি যদি এখানে টাইপ করতে চাই, আমি কিন্তু টাইপ করতে পারবো, উই আর রেডি টু ওয়ার্ক। তো কালারটা আমি একটু চেঞ্জ করে নিব, যেহেতু এটা ভাসছে না।
আমি কালারটাকে ব্ল্যাক করে দিই। না, তাও ভাসছে না। তাহলে আমি কালারটিকে অন্য কোনো কালার দিই যেন আমি দেখতে পারি। আমি যদি রেড দেই, আমি খুব সুন্দর করে দেখতে পারি যে উই আর রেডি টু ওয়ার্ক। তাহলে না, রেড না, আমি অফিসিয়াল কাজ করব, আমি কালারটাকে ব্ল্যাকই করে রাখবো। এখন লেখাটা যেহেতু খুব সহজে বোঝা যাচ্ছে না, তাহলে আমার ব্যাকগ্রাউন্ডের কালারটাকে আমি যদি একটু ফেড করে দিই, তাহলে জিনিসটা বোঝা যাবে। তা ফেড করতে হলে আমাকে এই যে এখানে ট্রান্সপারেন্সি অপশনটি আছে, আমি যদি একটু একটু করে টানে নিতে থাকি, তাহলে ছবিটা একটু একটু করে ফেড হতে থাকবে। ছবিটা ফেড হবে, লেখাটা ভেসে উঠবে, ছবিটা ফেড হবে, লেখাটা ভেসে উঠবে। তাহলে আমি যদি এই পর্যায়ে রাখি জিনিসটাকে, এটা অ্যাপ্লাই টু অল এবং ক্লোজ করে দিলাম আমরা, তাহলে আমরা দেখবো যে এই পেজের ব্যাকগ্রাউন্ডে একটি ফুলের ছবি আছে, কিন্তু এটা কিন্তু আমাকে লেখাগুলো পড়তে কোনো ঝামেলা করছে না। আমরা আমরা আমাদের লেখার কালারের সাথে অ্যাডজাস্ট করে এটাকে ফেড বা আরো ডিপ করে নিতে পারি। এটা আমাদের যার যার চয়েস এবং পছন্দের ব্যাপার। এছাড়া আমরা ডিজাইন অপশন থেকে আরো একটি কাজ করতে পারি। আমি যদি ফাইল মেনু বারে ডিজাইনে ক্লিক করি, এখানে আমরা যে স্লাইড গুলো দেখতে পাচ্ছি, এটা হচ্ছে হরিজন্টাল স্লাইড, আমরা এটাকে বলি ল্যান্ডস্কেপ। আমাদের মানে আমরা যদি একটি A4 সাইজের কাগজ নেই, তাহলে এটাকে পাতালি বা আড়াআড়ি ভাবে ধরলে যেটা হয়, এটা হচ্ছে সেই ফরম্যাটে আছে। আমরা চাচ্ছি না পরীক্ষার খাতায় আমরা যেভাবে লিখি পাতাটাকে আমরা সেরকম করব। তাহলে এখান থেকে আমরা পোর্ট্রেইট অপশনটা ক্লিক করলে এটা একদম পরীক্ষার খাতার মতো পাতা হয়ে যাবে। তো আমরা যে কোনো একটি ফরম্যাটে কাজ করতে পারি। আমি সাধারণত ল্যান্ডস্কেপে কাজ করে থাকি, কাজ শেষে আমি সেটাকে পোর্ট্রেটে কনভার্ট করি যদি আমার প্রয়োজন হয়ে থাকে। তো এই ছিল বিষয়গুলো। আর স্লাইড শোর যে বিষয়টি আমরা দেখব, একদম টাস্ক বারের নিচে এই জায়গায় আছে, এখানে যদি আমি ক্লিক করি, তাহলে জিনিসটা একদম স্লাইড মানে প্রেজেন্টেবল ফরম্যাটে আমাদের কাছে আসবে। তো আমি ইএসডি বা এসকেপ দিয়ে এটাকে আবার ওয়ার্কিং মোডে নিয়ে আসলাম। তো এতক্ষণ আমরা যে নিয়মগুলো দেখলাম, এগুলো হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হ্যান্ডেল করবার বা এখানে কাজ করবার খুব সাধারণ কিছু নিয়ম। তো এই নিয়মগুলো তোমাদেরকে দেখানো হলো যাতে তোমরা এটা প্রয়োগ করতে পারো। তো এই নিয়মগুলো প্রয়োগ করে আমরা আহ, পূর্বে তৈরিকৃত একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন চলো দেখে আসি। আমি এটাকে মাইনাস করছি। আমার ডেস্কটপে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আছে, আমরা এটাকে দেখতে পারি। স্বাগতম। আমি একটি ওপেনিং স্লাইড দেখছি, আমি এটাকে স্লাইড শোতে দিয়ে দিই। স্লাইড শোতে দিয়ে আমি দেখাচ্ছি এখানে কিভাবে বিভিন্ন ধরনের কারুকাজ করা আছে। যেমন এই যে এই পিকচারটা আমি ইনপুট হিসেবে তুলেছি, আমি ইএসসি দিয়ে স্ক্যাপ করে নিয়ে যাচ্ছি। এইটা, এই যে এই ছবিটা কিন্তু আলাদা। এটাকে আমরা ঠিক যেভাবে আমরা পদ্ম ফুলের ছবিটা ইনসার্ট করেছি, এই ছবিটাও বা এই লোগোটাকেও আমরা সেইভাবেই ইনসার্ট করেছি। তো আমি আবার স্লাইড শোতে দিয়ে দিচ্ছি। এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা ছবিগুলোকে ইউজ করেছি, এটা আমরা ডিজাইন থেকে নিয়েছি, একটু আগে আমি তোমাদেরকে যেটা দেখিয়েছি। তো এভাবে আমরা পাওয়ার পয়েন্ট স্লাইডটিকে সাজিয়েছি এবং খুব সহজ। আমরা কিন্তু কোনো ধরনের কমপ্লিকেটেড কোনো কাজ এখানে করিনি। এতক্ষণ তোমাদেরকে যা আমি দেখিয়েছি ঠিক সেই জিনিসটাই আমরা এই পাওয়ার পয়েন্ট স্লাইডটি কত চমৎকার লাগলো আমাদের কাছে, বর্ণিল, রঙিন, চমৎকার। তো যে 5-6টি নিয়ম আমরা আলোচনা করেছি সেগুলো প্রয়োগ করেই কিন্তু আমরা এই স্লাইডটি তৈরি করেছি। এই ছিল পিপিটি এর প্রাথমিক ব্যবহারিক আলোচনা। এ থেকে ধারণা নিয়ে এবং পুনঃ পুনঃ ব্যবহারের মাধ্যমে তোমরা আরো উৎকর্ষের দিকে এগিয়ে যাবে এই প্রত্যাশা করে আজকে বিদায় নিচ্ছি। তোমাদের সাথে আবার কথা হবে অন্য কোনো ব্যবহারিক ক্লাসে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।